প্রথম পরিচ্ছেদ পঞ্চম অধ্যায় দালাল গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিশোধ আর বিচার। ৯১ নবাবপুর রোডে আওয়ামী লীগের অফিসে দলীয় কর্মীদের সভা চলছে। প্রধান বক্তা স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৬৪ সালের ২৫শে জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক তখন এখানেই অফিস নিয়েছিলেন। ৪ দিন আগে তিনি পাকিস্তান কারাগার ছেড়ে সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরেছেন। এর মধ্যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথও নিয়ে ফেলেছেন। স্বাধীন দেশ পাওয়ার আনন্দে আর প্রিয় নেতাকে কাছে পেয়ে টকবক করে ফুটছে আওয়ামী লীগের কর্মীরা। তিনি বক্তব্য শুরু করলেন। এক পর্যায়ে তার বক্তব্য দলীয় কর্মীদের প্রতিশোধ গ্রহণের পথ পরিহার করার জন্য বিশেষভাবে সতর্ক করে দিয়ে বললেন, দালালদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। দুদিন আগে ১২ই জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরেও তিনি গণহত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া যাবে না বলে মত প্রকাশ করেন। তিনি বলেন, রোমহর্ষক হত্যাকাণ্ডের কাহিনী আমরা শুনেছি, তবুও বাংলার মানুষ এত নিচে নামবে না, বরং যা মানবিক তাই করবে। তবে অপরাধীদের আইন অনুযায়ী অবশ্যই বিচার করা হবে। ৭১-এর ঘাতক ও দালালদের বিরুদ্ধে চরম প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অনেকেই উত্তেজিত হয়েছিল। এমনকি দালালদের বিরুদ্ধে চরম প্রতিশোধ গ্রহণের জন্য আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকেও ঘন ঘন দাবি উত্থাপিত হতে থাকে। সে কারণেই শেখ মুজিব প্রতিশোধ গ্রহণের পথ থেকে সরে আসার জন্য দলীয় কর্মীদের নিরস্ত্র করতে চেয়েছিলেন। স্বাধীন বাংলাদেশে প্রেসিডেন্ট এবং সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যান্য সদস্য ১৯৭১-এর মুক্তিযুদ্ধকালীন হত্যাযজ্ঞকে নজিরবিহীন বর্বরতা বলে উল্লেখ করে এর বিচারের ব্যবস্থা করার আশ্বাস দেন। এই ভয়াবহ হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিরা জেনেভা কনভেনশনের সুবিধা পাওয়ার অধিকার হারিয়েছে বলেও তারা মত প্রকাশ করেন। তবে অবাক করা বিষয় হচ্ছে, স্বাধীনতা বিরোধী বলে কুখ্যাত খুনি দালালদের জনরোষ থেকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ সরকার ১৬ই ডিসেম্বর থেকেই প্রচেষ্টা চালানো শুরু করে। ১৬ই ডিসেম্বর বিকাল থেকে কুখ্যাত খুনি এবং দালালদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে দাঁড়ায় জেলখানা। কুখ্যাত দালালদের কাছ থেকে সে সময় আওয়ামী লীগ সরকারের কাছে ১১,০০০ লিখিত আবেদন পড়েছিল তাদেরকে জেলখানায় সরিয়ে নেওয়ার জন্য। এদের বিচারের ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার কালক্ষেপণ নীতি গ্রহণ করে। দেশে ফিরে আসার ৪ দিনের মাথায় আওয়ামী লীগ অফিসে তিনি দলীয় কর্মীদের প্রতিশোধ গ্রহণের পথ পরিহার করার জন্য বিশেষভাবে সতর্ক করে দিয়ে বলেন, দালালদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ২৬শে এপ্রিল তিনি ভারতের স্টেটসম্যান পত্রিকার সাংবাদিক কুলদীপ নায়ারের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, যারা গণহত্যা করেছে তাদের রেহাই দেয়া যায় না। এরা আমার ৩০ লাখ লোককে হত্যা করেছে। এদের ক্ষমা করলে ভবিষ্যৎ বংশধর এবং বিশ্ব সমাজ আমাদের ক্ষমা করবে না। বিভিন্ন মহল থেকে দালালদের বিচারের জন্য সংক্ষিপ্ত আদালতের দাবি ছিল, কিন্তু সেই দাবিকে উপেক্ষা করে ২৪শে জানুয়ারি জারি করা হয় বাংলাদেশ দালাল অধ্যাদেশ ১৯৭২। এই আইন বলে যে সমস্ত কারণে ব্যক্তিবিশেষকে দালাল হিসেবে চিহ্নিত করা হয় সেগুলো হলো হানাদার বাহিনীকে সহায়তা সমর্থন, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধের নির্লিপ্ত হওয়া অথবা পাক হানাদার বাহিনীকে বাংলাদেশে তাদের অবৈধ অবস্থান সুদৃঢ়করণে সহায়তা করতে দেশের ভেতরে বা বাইরে অপপ্রচার চালানো, কিংবা হানাদার বাহিনীর কোনো প্রতিনিধি দলে প্রতিনিধিত্ব করা বা উপনির্বাচনে অংশগ্রহণ। দালালদের বিচারের জন্য এই আইনে ২ বছরের জেল থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়। এই আদেশ অনুযায়ী আসামি ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করার অধিকার থাকলেও ফরিয়াদিকে ট্রাইব্যুনালের বিচার্য অপরাধের জন্য অন্য কোনো আদালতে বিচার প্রার্থনার অধিকার থেকে বঞ্চিত করা হয়। অদ্ভুতভাবে এই আইনে বলা হয়েছিল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি যদি কোনো অপরাধকে অপরাধ না বলেন তবে অন্য কারো কথা বিশ্বাস করা হবে না। অন্য কারো অভিযোগের ভিত্তিতে বিচার হবে না ট্রাইব্যুনালে। অন্য কারো আদালতে মামলা দায়ের করা যাবে না। উল্লেখ্য, ওসিকে তুষ্ট করার মতো দালালদের আত্মীয় স্বজনদের আর্থিক সচ্ছলতা ছিল। থানার ওসিকে তুষ্ট করেই সচ্ছল দালালেরা বিচার থেকে মুক্তি পেয়ে যায়। কিছুটা অসুবিধা এবং ভুল হবার সম্ভাবনা থাকলেও এতে উদ্যোগী হলে কারা কারা হানাদার বাহিনীর সক্রিয় সমর্থক ছিল তা তখন বের করা সম্ভব ছিল। দুর্ভাগ্যবশত এই ব্যাপারটি খুব পরিচ্ছন্নভাবে করা সম্ভব হয়নি এবং গুজব ও ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন অনেকেই। অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে বলা যায়, এই সমস্যাটি নির্ভুলভাবে মোকাবেলা করা হয়নি এবং মিথ্যা অভিযোগের শিকার কাউকেও হত্যা করা হয়েছে।
28 মার্চ দালাল আইনে বিচারের জন্য সারা দেশের সমস্ত জেলায় মোট 73টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এপ্রিল মাস থেকে দালাল আইনের বিচার কাজ শুরু হয়। ইয়াহিয়া খান শেখ মুজিবের বিরুদ্ধে যে মামলার ট্রায়াল শুরু করেছিলেন, সেই মামলায় শেখ মুজিবের বিরুদ্ধে সাক্ষী ছিলেন করাচির ডন পত্রিকার ঢাকার প্রতিনিধি মাহবুবুল আলম। শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হয়ে মাহবুবুল আলমকে প্রেস সেক্রেটারি নিযুক্ত করেন। 71 সালে ঢাকার এপিপি অফিসের জেনারেল ম্যানেজার আবুল হাশিম ছিলেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের জনসংযোগ অফিসার। সিএসপি রফিকুল ছিলেন প্রধানমন্ত্রীর সেক্রেটারি। কুখ্যাত খুনি জেনারেল টিক্কা খানের পিএস অনু ইসলাম চাকরি পান গণভবনে। মোনায়েম খানের এডিসি ব্রিগেডিয়ার মশরুলকে শেখ মুজিবের নিজের এডিসি পদে নিয়োগ দেওয়া হয়। পাকিস্তান আমলে তাজউদ্দিন আহমেদের উপর নজরদারির জন্য একটি টিম ছিল 303 নামে। ওই 303 নামের সদস্য সিএসপি মতিউল ইসলামকে বসানো হয়েছিল অর্থ সচিব পদে। 1971 সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যা ধ্বংসলীলার সময় ঢাকা সিটির পুলিশের এসপি হিসেবে পাকিস্তান সরকারের চাকরি নিয়েছেন এ চৌধুরী। স্বাধীনতার পর তিনি প্রমোশন পেয়ে ডিআইজি হন এবং গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। আগরতলা মামলার মিথ্যা সাক্ষী তৈরি করেছিলেন পুলিশ অফিসার ABS সত্তর। স্বাধীনতার পর তিনি কিছুদিন জেলে ছিলেন। বিশেষ তদবিরে মুক্তি পেয়ে তিনি হয়ে গেলেন প্রধানমন্ত্রীর গোয়েন্দা প্রধান। লেফটেন্যান্ট কর্নেল AKM রহমান বাংলাদেশ সেনাবাহিনী সরবরাহ বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সময় কর্নেল রহমানের অবদান ছিল অনেক। তখন তিনি পাকিস্তান আর্মির সামরিক আদালত 1-এর বিচারক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর উপপ্রধান ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ সালাউদ্দিন, যিনি রাজাকার বাহিনীর চিফ রিক্রুটিং অফিসার ছিলেন। তিনি স্বাধীন বাংলাদেশে নিযুক্ত হলেন রাষ্ট্রপতির সামরিক সচিব পদে। শেখ মুজিব সরকারের সেনা পুলিশের প্রধান হয়েছিলেন ক্যাপ্টেন হাকিম। মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তান আর্মির 31 ফিল্ড রেজিমেন্টের ট্রানজিট ক্যাপ্টেন হিসেবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সরাসরি অপারেশন পরিচালনা করেন। আখাউড়া, তেলিয়াপাড়া এলাকার অনেক মুক্তিযোদ্ধা তার অপারেশনে শহীদ হয়েছেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির গোলাবারুদ সরবরাহের দায়িত্বে থাকা পাকিস্তান আর্মির অর্ডিন্যান্স কোরের অফিসার লেফটেন্যান্ট মোদাব্বের এবং লেফটেন্যান্ট ফরিদ স্বাধীন বাংলাদেশের পুলিশ বিভাগে উচ্চ পদ লাভ করেন। এয়ার কমোডোর আমিনুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর ঢাকার প্রধান ছিলেন। স্বাধীনতার পর শেখ মুজিব সরকারের প্রশাসনে তিনি হলেন সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান। হানাদার বাহিনীর বহু সক্রিয় দালালও গুরুত্বপূর্ণ সরকারি পদ পেল। অন্যদিকে বহু নির্দোষ ব্যক্তিকেও ক্ষমতাসীনদের ব্যক্তিগত রোষানলে পড়ে সর্বস্ব হারাতে হয়েছিল। এমনকি যে কোর্টে দালালির অভিযোগে রাজাকার আলবদরদের বিচার এবং দণ্ডাদেশ প্রদান করা হতো, সেই কোর্টের হাকিম নিয়োজিত হয়েছিলেন রাজাকার সর্দার। 30 নভেম্বর 1973 তথাকথিত সাধারণ ক্ষমা ঘোষণার আগে 31 অক্টোবর 1973 পর্যন্ত দালাল অধ্যাদেশে অভিযুক্ত মোট 37,471 জনের মধ্যে 2,848 জনের মামলা নিষ্পত্তি হয়েছিল। এদের মধ্যে দণ্ডপ্রাপ্ত হয়েছিল 752 জন। বাকি 2,096 জন বেকসুর খালাস পেয়ে যায়। প্রথম মৃত্যুদণ্ড দেওয়া হয় মাত্র একজন রাজাকারকে। সেই রাজাকারের নাম চিকন আলী। পরবর্তী সময়ে হাইকোর্টে আপিল করে চিকন আলী 8 বছর 4 মাস জেল খেটে মুক্তি লাভ করে। 1975 সালের 20 এপ্রিল পর্যন্ত দালাল আইনে 752 জনের সাজা হয়। তাদের মধ্যে 15 মতান্তরে 19 জনের মৃত্যুদণ্ড হয়েছিল। এই দালাল আইনে রাষ্ট্রের হাতে যে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছিল, তার অপব্যবহার করে বহু আওয়ামী লীগ কর্মী বেপরোয়াভাবে অত্যাচার, নির্যাতন এবং ব্ল্যাকমেইলে মেতে ওঠেন। তারাই এই আইনের নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা গ্রহণ করেন। বিধায় অনেক সত্যিকারের দালাল ঘুষ কিংবা ব্যক্তিগত পরিচয়ের বদৌলতে আইনের নাগাল এড়িয়ে ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। এদের একটি বিশেষ অংশ আওয়ামী লীগ কর্মীদের সহায়তায় গা ঢাকা দিতে সক্ষম হয়। ফলে এই আইনের বাস্তবায়ন প্রক্রিয়ায় এর গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে অসন্তোষ এবং সন্দেহ দানা বেঁধে ওঠে। তবে দালালদের বিচার যে সহজ হবে না, তা ডক্টর আনিসুজ্জামানের সাথে তাজউদ্দিন আহমেদের আলাপেই বোঝা যায়। যুদ্ধ অপরাধীদের শাস্তি প্রসঙ্গে তাজউদ্দিন আহমেদ তাকে বলেন, চেষ্টার ত্রুটি হবে না, তবে কাজটি সহজও হবে না। তিনি বলেন, মার্কিনীদের চাপ আছে। তারা পাকিস্তানকে চাপ দিচ্ছে শেখ মুজিবকে ছেড়ে দিতে, ভারতকে চাপ দিচ্ছে যুদ্ধবন্দীদের ছেড়ে দিতে, উপমহাদেশের পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে। এছাড়া যুদ্ধবন্দীদের বিচার বিষয়ে সোভিয়েত ইউনিয়ন ইচ্ছুক নয়, ভারতও উৎসাহী নয়। এ অবস্থায় কার জোরে আপনি বিচার করবেন?
আর মূল অপরাধীদের বিচার করতে না পারলে তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের প্রক্রিয়া দুর্বল হয়ে যেতে বাধ্য। পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান বলেন, জাতি পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বের সমাধান না করে সরকার সারা দেশে দালাল এবং কল্পিত শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যস্ত হয়েছেন। মনে হচ্ছে এটাই যেন সরকারের সবচেয়ে প্রধান কর্তব্য। তিনি জাতির জন্য জরুরি সেই মুহূর্তে বৃহত্তর জাতীয় ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনীতিবিদদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণার সুপারিশ করেন। তিনি দুঃখ করে বলেন, 1971 সালের আগে যারা বেপরোয়াভাবে বাংলাদেশ আন্দোলনের বিরোধিতা করেছিলেন তাদের অনেকে সরকারের উচ্চ পদে আসীন হয়েছেন। অথচ মুক্তিযোদ্ধাদের প্রতি সমর্থন থাকা সত্ত্বেও যারা পাকবাহিনীকে সমর্থন দান করতে বাধ্য হয়েছিলেন তাদের অনেকে গ্রেপ্তার করা হয়েছে, অনেকে দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এই আইন জাতিকে দ্বিধাবিভক্ত করে ফেলেছে এবং এই আইনের মাধ্যমে বিচার একটি প্রহসনে পরিণত হয়েছে। দালালদের কাছ থেকে আর্থিক সুবিধা লাভ করে রাজনৈতিক নেতারা খুব সহজেই ঘুষ এবং দুর্নীতিতে আসক্ত হয়ে পড়েন। এক পর্যায়ে এই পরিস্থিতি এমন এক স্তর পর্যন্ত উপনীত হয় যে ধর্মপ্রাণ সরল মুসলমানদেরও এই পরিস্থিতির খপ্পরে ফেলে হয়রানি প্রতারণা করা হয়। ফলে প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা বদ্ধমূল হয়ে পড়ে যে হিন্দু ভারতের উস্কানিতেই এই সমস্ত কাজ চালানো হচ্ছে। 2019 সালের 14 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরনো নথি পর্যালোচনা করে প্রথম ধাপে 10,779 জন রাজাকারের তালিকা প্রকাশ করে আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অবমুক্ত করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, যারা 71 সালে রাজাকার, আল বদর, আল শামস বা স্বাধীনতা বিরোধী হিসেবে পাকিস্তান সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং যেসব পুরনো নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত ছিল সেটুকু প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বিস্ময়করভাবে মুক্তিযুদ্ধে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুর নাম প্রকাশিত হয়। বরিশালের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ নেতা ডক্টর মনীষা চক্রবর্তীর বাবা ও ঠাকুরমার বাবার মা নাম রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ডক্টর মনীষা চক্রবর্তী বলেন, একদিকে তার বাবা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তীর নাম মুক্তিযোদ্ধা তালিকার গ্যাজেটে 4113 পৃষ্ঠার 112 নম্বরে রয়েছে, অন্যদিকে নতুন প্রকাশ করা রাজাকার তালিকাতেও নাম উঠেছে তার। মনীষার ঠাকুরদা অর্থাৎ বাবার বাবা অ্যাডভোকেট সুধীর কুমার চক্রবর্তীর নামও রয়েছে মুক্তিযোদ্ধার তালিকায়, কিন্তু সুধীর কুমারের স্ত্রী অর্থাৎ মনীষার ঠাকুরমা অর্থাৎ বাবার মা উষা রানী চক্রবর্তীর নাম স্থান পেয়েছে রাজাকারের তালিকায়। এই তালিকায় রাজনৈতিক পরিচয়ে জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে 52 জনকে। যদিও এই তালিকায় কিছু খ্যাতনামা জামায়াতে ইসলামীর নেতার নামের পাশে দলীয় পরিচয় দেয়া ছিল না। দ্বিতীয় পরিচ্ছেদ, সাধারণ ক্ষমা ঘোষণা। স্বাধীনতার পরে এই উজ্জ্বল বিকেলে শেখ মুজিবের কার্যালয়ে সাক্ষাৎকার নিচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। নানা বিষয়ে কথা বলে উঠল দালালদের বিচার এবং ক্ষমা নিয়ে। আব্দুল গাফফার চৌধুরী দাবি নিয়ে শেখ মুজিবকে বললেন, অন্তত দালালদের পালের গোদাদের ছেড়ে দেওয়া ঠিক হবে না। আব্দুল গাফফার চৌধুরীর এই আবেদন শুনে শেখ মুজিব হেসে বললেন, না, তা হয় না, সকলকেই ছেড়ে দিতে হবে। আমার এই আসনে বসলে তোমাকেও তাই করতে হতো। আমি তো চেয়েছিলাম 93,000 পাকিস্তানি সৈন্যকে ছেড়ে দিয়ে অন্তত 195 জন যুদ্ধাপরাধী অফিসারের বিচার করতে। তাও পেরেছি কি? আমি একটা ছোট্ট অনুন্নত দেশের নেতা, চারিদিকে উন্নত এবং বড় শক্তির চাপ। ইচ্ছা থাকলেই কি আর সব কাজ করা যায়? এই ঘটনার কিছুদিন পরই 1973 সালের জানুয়ারিতে ওয়াশিংটন পোস্ট পত্রিকায় লুইস এম সাইমন্স লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন মুজিবকে এই মর্মে উপদেশ দিয়েছে যে 73,000 সামরিক ও 20,000 বেসামরিক ব্যক্তির বিচার হলে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর নীতিভ্রষ্ট পাকিস্তানি জনগোষ্ঠী নিয়ে মহা সমস্যায় পড়ে যাবেন এবং একটি উপমহাদেশের শান্তি আলোচনাকে মারাত্মকভাবে বিনষ্ট করবে। সে বছর 30 নভেম্বর একটি আকস্মিক সরকারি ঘোষণায় যেসব ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ অপরাধের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং দালাল আইনে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন এমন সকল আটক ব্যক্তির প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। ইতিপূর্বেকার সমস্ত প্রতিশ্রুতি, জনসভায় ক্রন্দন, বিশ্ব মানব সমাজ ও ইতিহাসের কাছে দায়ী থাকা ভীতি প্রকাশ করে দেওয়া বক্তব্য, প্রতিজ্ঞা ইত্যাদি বিষয়ে বিস্তৃত হয়ে শেখ মুজিবুর রহমান ব্যক্তিগতভাবে বিশেষ নির্দেশ দেন যেন এক সপ্তাহের মধ্যে সমস্ত দালালকে ছেড়ে দেওয়া হয়, যাতে তারা দেশের 3য় বিজয় দিবস পালনের উৎসবে শরিক হতে পারে। তিনি এই দালালদের দেশ গড়ার কাজে সামিল হওয়ার আহ্বান জানান। সাধারণ ক্ষমা ঘোষণার পর দালাল আইনে আটক 37,000 অধিক ব্যক্তিকে ভেতরে প্রায় 26,000 ছাড়া পায়।
সাধারণ ক্ষমা ঘোষণায় বলা হয়, নরহত্যা, নারী ধর্ষণ এবং অগ্নিসংযোগ অথবা বিস্ফোরকের সাহায্যে ঘরবাড়ি ধ্বংস অথবা জলযান ধ্বংসের অভিযোগে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে না। যদি অপরাধী অনুপস্থিত থাকে, সেই ক্ষেত্রে সেই সব অভিযুক্তদের সাধারণ ক্ষমার জন্য আবেদন করতে হবে এবং তাদের আত্মসমর্পণ করতে হবে। সেই ক্ষেত্রেই তারা সাধারণ ক্ষমার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হতে পারে, যদি তাদের বিরুদ্ধে উপরে উল্লিখিত অভিযোগের উপর অভিযোগ না থাকে। সাধারণ ক্ষমা ঘোষণার পরও 11,000-এর বেশি ব্যক্তি যুদ্ধ অপরাধের দায়ে কারাগারে আটক ছিল এবং তাদের বিচার কার্যক্রম চলছিল। কিন্তু পরবর্তী সময়ে 1975-এর 31শে ডিসেম্বর প্রেসিডেন্ট আবু সাদাত মোহাম্মদ সায়েম সামরিক অধ্যাদেশ জারি করে দালাল আইন বাতিল করেন। থেমে যায় যুদ্ধ অপরাধের বিচার কার্যক্রম। সাধারণ ক্ষমা ঘোষণার এক সপ্তাহের মধ্যেই মালেক মন্ত্রিসভার সদস্যবর্গ, কেন্দ্রীয় শান্তি কমিটি ও শান্তি কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবী হত্যার চক্রান্তকারী দালালসমূহ মূল স্বাধীনতা বিরোধীরা জেল থেকে বেরিয়ে আসে। 26শে মার্চ 1975 স্বাধীনতা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে প্রদত্ত এক ভাষণে অত্যন্ত ব্যথিত কণ্ঠে মুজিব বলেন, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যুদ্ধ অপরাধীদের বিচার করব। আমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। আমি তাদের বিচার করিনি। আমি তাদের ক্ষমা করেছি, কেননা আমি এশিয়া এবং বিশ্বের বন্ধুত্ব চেয়েছিলাম। এভাবেই মানব ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড পরিচালনাকারী উন্মাদদের আবারও স্বজন হারানো জনতার মাঝে ছেড়ে দেওয়া হয়। এই সাধারণ ক্ষমা ঘোষণার পরও সরকারি গ্যাজেটে আত্মগোপনকারী দালালদের নাম, ঠিকানা সহ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ, অন্যথায় সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা সমন প্রকাশিত হতে থাকে, কারণ ইতোমধ্যেই তা মুদ্রিত হয়ে গিয়েছিল। 71-এর ঘাতক ও দালালদের কেন ক্ষমা করা হলো, এই নিয়ে আওয়ামী মহল এবং বিরোধী মহলের ধারণা সম্পূর্ণ বিপরীতমুখী। আওয়ামী লীগের আবেগাক্রান্তরা মনে করেন দালালদের ক্ষমা করা হয়েছিল বঙ্গবন্ধুর মহানুভবতা, দালালদের পুনর্বাসনের জন্য তাকে কোনোভাবেই দায়ী করা যাবে না। অপেক্ষাকৃত যুক্তিবাদীদের বক্তব্য, পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের উদ্ধার করার জন্য দালালদের ক্ষমা করতে তিনি বাধ্য হয়েছিলেন। বিরোধী পক্ষ অবশ্য এই যুক্তি খণ্ডন করে বলেছেন, আটকে পড়া বাঙালিদের মুক্তির জন্য 96,000 যুদ্ধবন্দী যথেষ্ট ছিল। বিরোধী পক্ষের কেউ এভাবে মূল্যায়ন করেছেন, আওয়ামী লীগের মধ্যে সামগ্রিকভাবে যদি সাম্প্রদায়িক ভারত ও সোভিয়েত বিরোধী ও মার্কিনপন্থী শক্তিসমূহের প্রভাব বৃদ্ধি না হতো, তাহলে এই ক্ষমা প্রদর্শন করা আওয়ামী লীগ সরকারের পক্ষে সম্ভব হতো না। এই পরিবর্তন যদি না ঘটতো, তাহলে 71 সালের ডিসেম্বর এবং 72 সালের প্রথমে যাদেরকে বাংলাদেশের জাতশত্রু হিসেবে ঘোষণা করা হয়েছিল, সেই জাতশত্রুদেরকে দেশ গড়ার কাজে আহ্বান জানানো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বারা কিছুতেই সম্ভব হতো না। এই সাধারণ ক্ষমা ঘোষণায় শহীদ মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের মাতা, পিতা ও স্ত্রী সন্তানরা ক্ষুব্ধ হন। স্বাধীনতা যুদ্ধে শহীদ তরুণ মুক্তিযোদ্ধা রুমির মা লেখিকা জাহানারা ইমাম বলেছেন, গণহত্যা, বুদ্ধিজীবী হত্যায় যাদের ভূমিকা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছিল, স্বাধীনতার পরপরই তাদের ফাঁসি হওয়া উচিত ছিল, কিন্তু সাধারণ ক্ষমার জন্য তা হয়নি। তৎকালীন সরকারের সাধারণ ক্ষমার সিদ্ধান্ত ছিল মারাত্মক একটি ভুল। প্রখ্যাত সাংবাদিক শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার বলেন, বর্তমানে রাজাকার আলবদরদের যে দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে তা শেখ মুজিবের সাধারণ ক্ষমারই ফল। ওই ক্ষমা ছিল বিচার বুদ্ধিহীন। আওয়ামী লীগের প্রথম সারির কোনো নেতা যুদ্ধে আপনজন হারাননি, ফলে স্বজন হারানোর ব্যথা তাদের জানা ছিল না। ঘাতকদের তারা সহজেই ক্ষমা করে দিতে পেরেছিলেন। দেশ স্বাধীন হবার একদিন আগে 15 ডিসেম্বর আলবদর রাজাকাররা এক পরিবারের 3 সহোদরকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। পরদিন 16 ডিসেম্বর যুদ্ধের চূড়ান্ত বিজয়ের দিনে রায়ের বাজার বধ্যভূমিতে 3 ভাইয়ের লাশ পাওয়া যায়। এই 3 ভাই হচ্ছেন শহীদ বদিউজ্জামান বদি, শহীদ শাহজাহান এবং শহীদ করিমুজ্জামান ওরফে মুল্লুক জাহান। শহীদ বদি পরিবারের মুখপাত্র হিসেবে মুক্তিযোদ্ধা শামসুল হুদা সাধারণ ক্ষমা সম্পর্কে বলেন, রাষ্ট্রপ্রধান যে কাউকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু যারা লাখ লাখ স্বাধীনতাকামী লোককে হত্যা করেছিল তাদের ক্ষমা করে দেয়া ছিল অমার্জনীয় অপরাধ, ছিল একটা চরম ভুল সিদ্ধান্ত। তিনি বলেন, শুধু ক্ষমা নয়, ওই সরকার শহীদ পরিবারগুলোর প্রতি ন্যূনতম কৃতজ্ঞতা প্রদর্শন করেনি। শহীদ বদির পুত্র তুরান বলেন, আমার পিতার হত্যাকারীদের বিচার না হওয়ায় আমি ক্ষুব্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার এবং প্রগতিশীল আন্দোলনের অন্যতম সৈনিক শহীদ ডক্টর মর্তুজার স্ত্রী মিসেস মর্তুজা বলেন, যাদের প্রাণ গেছে তাদের আত্মীয় স্বজনরাই বুঝতে পেরেছেন শেখ মুজিবের সাধারণ ক্ষমার মর্মান্তিক মর্ম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের অমর সুরকার শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা মাহমুদ বলেন, সাধারণ ক্ষমা ঘোষণা কোনোভাবেই উচিত হয়নি।
সেদিন সাধারণ ক্ষমা না করা হলে অন্তত আমার স্বামীকে হত্যা করে কোথায় দাফন করা হয়েছিল তা জানতে পারতাম, কিন্তু সাধারণ ক্ষমার ফলে আমার স্বামীর বদ্ধভূমির ঠিকানাও পায়নি। শহীদ অধ্যাপক মোজাফুল হায়দার চৌধুরীর স্ত্রী মনোয়ারা চৌধুরী বলেন, ঘাতকদের সাধারণ ক্ষমা করা হবে তা আমরা ভাবতেই পারিনি, কিন্তু সরকার সাধারণ ক্ষমা করে দিল। আমরা ভেবেছিলাম শেখ মুজিবুর রহমান ঢাকায় এসে ঘাতকদের বিচার করবেন, কিন্তু তিনি তা করলেন না। শেখ মুজিব তো ব্যক্তিগতভাবেও আমাদের চিনতেন, সেই চেনা জানাটুকুও কাজে লাগল না। স্বাধীনতা যুদ্ধের শুরুতে নিহত জ্যোতির্ময় গুহ ঠাকুরতার স্ত্রী বাসন্তী গুহ ঠাকুরতা সাধারণ ক্ষমা সম্পর্কে বলতে গিয়ে প্রথমে প্রশ্ন তোলেন, ১৯৫ জন যুদ্ধাপরাধী সামরিক অফিসারের কেন বিচার করা হলো না? শেখ মুজিব বহুবার বললেন যুদ্ধাপরাধী অফিসারদের বিচার হবে, কিন্তু পারলেন না। আবার তিনি এই দেশীয় ঘাতকদেরও ক্ষমা করে দিলেন। সেদিন অন্তত ২-১ জন ঘাতকদেরও যদি সাজা হতো তাহলে অনেক শহীদ পরিবারই শান্তি পেত। শহীদ অধ্যাপক সিরাজুল হকের স্ত্রী বেগম সুরাইয়া খানম বলেন, ঘাতকদের আমরা তো ক্ষমা করিনি, ক্ষমা করেছে সরকার। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা পাইনি। এত বছর পর বিচার চাইবই বা কার কাছে? এদেশের সংবাদপত্রের জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব এবং দৈনিক ইত্তেফাকের মঞ্চে নেপথ্য কলামের লেখক সিরাজউদ্দিন হোসেনের পুত্র শাহিন রেজা নূর বলেন, শুধু সাধারণ ক্ষমা নয়, এর আগে বিচারের নামে প্রহসন করা হয়েছিল। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের সুকৌশলে রেহাই দেওয়া হয়, অথচ যাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের কোনো প্রমাণ ছিল না তাদেরকে জেলে ঢোকানো হয়। এছাড়া যারা হত্যার মূল পরিকল্পনা করেছিল তাদেরও অদৃশ্য হাতের ছোঁয়ায় সকল দায় দায়িত্ব থেকে মুক্তি হয়ে যায়। এরকম প্রহসনমূলক বিচারের পর আবার আসলো সাধারণ ক্ষমা। শাহিন রেজা বলেন, এই ধরনের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। এর সাথে একমাত্র তুলনা হয় জার্মান একনায়ক হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের হত্যাকাণ্ডের। অথচ তৎকালীন সরকার জঘন্য হত্যাকারীদের ক্ষমা করে দিলেন। এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছিল। আর এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে তৎকালীন সরকারের অদূরদর্শিতাই প্রমাণিত হয়েছিল। শহীদ শেখ মোহাম্মদ আবদুল্লাহিল বাকির বৃদ্ধ পিতা শেখ মোহাম্মদ আব্দুল বারী বলেন, শহীদদের রক্তের দাগ শুকাতে না শুকাতে আওয়ামী লীগ সরকার ৭১-এর ঘাতকদের ক্ষমা করে দিল। এই ক্ষমা ছিল এক অদ্ভুত খেয়ালিপানা। পৃথিবীতে এমন ঘটনা নজিরবিহীন। খুনিদের ক্ষমা করে দিয়ে যে অবস্থার সৃষ্টি করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, এটা অত্যন্ত সাধারণ বিষয় যে যারা হত্যা করে তাদের বিচার হওয়া উচিত, কিন্তু তা হয়নি। আর এই বিচার না হওয়াটা অমার্জনীয় অপরাধ হয়েছে। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। ব্যক্তিগতভাবে শেখ মুজিবুর রহমান দালালদের ক্ষমা করার ক্ষেত্রে মহানুভবতা দেখাতে পেরেছেন শ্রেণীস্বার্থ অভিন্ন বলে।